গুড মর্নিং প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। সবাইকে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে সবার প্রথমে এই যে আগে লাল চাটা করে নিই বাবার জন্য। তো এখানটায় বাবাকে লাল চা আর বিস্কিট দিয়ে দিচ্ছি, আর তার সাথে 1 গ্লাস গরম জল। জলটা খেয়ে নিয়েছে, এখন এই যে চাটা খাবে, আর তার সাথে একটা বোতলে করে, যে বোতলটা ওখানে থাকে সেই বোতলে করে আমি জলটা ভরে দিয়ে আসলাম। আবার সারাদিনে কখন পিপাসা পাবে না পাবে সেই জন্য। আর এদিকটাই এই যে বাবা ওয়াশরুম থেকে চলে আসলো, ও নিয়ে আসলো, মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট বলতে মা ওই যে সুগার ফ্রি বিস্কিট আর জল খায়। তো মেঝের মধ্যে যে বিছানাটা আমরা পাতি থাকার জন্য সেটা আমি গুটিয়ে নিয়েছি, কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখেছি সোফার মধ্যে। ওগুলো আবার ওদিকে পূব দিকের রুমটাতে আর কি নিয়ে গিয়ে রাখবো, আয়ুষের রুমটাতে আর কি, ওটাতে রাখবো। ছোট্ট বিছানাটার উপরে সাজিয়ে রাখতে হবে, সেটা পরে করছি। তো আগে ভাঁজ করে সোফার উপরে রেখে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিক থেকে বাবার রুমটা, আর এই যে মাঝখানের গ্যালারিটা, খাওয়ার যে জায়গাটা এটা, রান্নাঘরটা, আর ওদিকের আয়ুষের রুমটা, এই সব কটার রুমই কিন্তু আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর প্রিয়াদেরটা শুধু বাকি রয়ে গেছে, তো ওদেরটা ওই দেবে এখন, আর গেলেও বলবে আর কি যে আমি দেবো এখন, আমি জানি। তো যে কারণে ওদিকে আর যাইনি, তো উঠলে পরে ও দেবে এখন। সোনুর পাপা গেছে বাজারের দিকে, যাই না আজকে কী বাজার নিয়ে আসবে, তো দেখা যাক কী নিয়ে আসে, তারপরে রান্নার ডিসিশন হবে। ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চা বানিয়ে তারপর ওদিকে রান্না বসিয়ে দিতে বলে মা, বলে যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দাও তোমার বাবার জন্য। তো ওই জন্য আর কি রান্নাটা বসিয়ে দেই। এদিকে বাসন কোসন মেজে ঘরটার ঝাড়ু দিয়ে বিছানাপত্র গুছিয়ে চাটাগুলো সবাইকে দিয়ে বানিয়ে দিয়েই ভাতটা ওদিকে বসিয়ে দিই। ওদিকে কিন্তু 11টা সাড়ে 11টা বেজেই যায়। আর তার মধ্যে রাত্রেবেলা করে একদমই ঘুম হচ্ছে না, তো সকালবেলা মানে যে খুব সকালে উঠবো সেটাও তো হচ্ছে না, মোটামুটি একটু লেট হয়ই। কারণ ওই ঘুমোতে ঘুমোতে ভোরবেলার দিকে একটা দিনও ঠিকঠাক ঘুম হচ্ছে না। আজকে কতদিন থেকে যে ঠিকমতো একটু ঘুমাচ্ছি না বলতে পারবো না তোমাদের বন্ধুরা। তোমরা ভালো করেই জানো কি পরিস্থিতির মধ্য দিয়ে আমি উঠেছিলাম কয়েকদিন আগে, মানে এখানে বাবা মার কাছে আসার কয়েকদিন আগে। আমি এমনি করেই রাত্রে ঘুমোতে পারছিলাম না তখন ঠিকঠাক করে। তখন আমাদের মতো পরিস্থিতিতে যারা ছিল কেউই ঠিকঠাক ঘুমাতে পারছিল না। তো তার উপর থেকে এই যে এখন কিন্তু আরও ঘুম হচ্ছে না। তো মনে হচ্ছে কতদিন থেকে যেন আমি একটু ঘুমাই না ঠিক মতো, কিন্তু তারপরেও কি করব, কিছু করার নেই। তাই সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে চাটা করে দিয়ে আমি কিন্তু ওদিকে রান্নাটাও বসিয়ে দিই। কারণ বাড়িতে অসুস্থ মানুষ থাকলে, আর বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আর কি মা বাবা, ওরা চায় যে সকালবেলা চাটা করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। কিন্তু হয়তো প্রিয়া ওরা ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করতো, কিন্তু মায়ের চাপে আমাকে ভাতটা বসিয়ে দিতেই হচ্ছে। প্রিয়া সেদিন বলছিল যে আমরা সকালবেলা একটা ব্রেকফাস্ট করি, তারপরে রান্না করি, হেভি একটা ব্রেকফাস্ট করি, যেহেতু ওভি জিম করছে তো ওর একটা আলাদা ডায়েট আছে, তাই না? তো সেটা আমি পরে প্রিয়ার কাছে শুনি। তো আমি ওকে বললাম তুই আমাকে বলতি, তাহলে আমি মানে সেটাই হতো আগে, তোরা যেভাবে চলিস সেটাই আগে হতো, তারপরে না হয় হতো। কিন্তু এদিকে আবার আমার কিছু আমি নিজে ইচ্ছে করে তো বসাই না, এদিকে শাশুড়ি মা আমাকে আবার ভাত বসাতে বলে, তাই বসাই পাওয়ার জন্য। তো এই আর কি। তো আমি ওকে বলছিলাম না, তোদের যেটা রুটিন সেটাই হবে, তোরা বললে আমি মানে সেটাই করতে, আগে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বসানো যেত, কোনো অসুবিধা নেই। তো বলে না তুই সকালবেলা ভাতটা তো বসিয়ে দিস, একটাই তো গ্যাস। তা বলছি না আগে হতো তারপরে বসাতাম, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর আমরা যে কদিন ছিলাম ওই ধরো বেশিরভাগটা আর কি আমি ওই চাটা সবাইকে করে দিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এরকমটাই হয়েছে। তো পরে হয়তো রাত্রের দিকে দুজনে মিলে করেছি আর কি রাত্রে খাবারটা। তো সকালবেলা হয়তো ফাঁকে ফাঁকে একটু শরবত বানিয়ে নিল প্রিয়া বা অভি, বা একটু কেক খেলাম, বা অভিকে একটু ডিম পোচ করে দিল, এরকমটা হয়েছে আর কি। পরে আমি বললাম আর কি যদি যেটা তোদের রুটিন সেটাই করিস, কোনো অসুবিধা নেই। কালকে সারা রাত ঘুম হয়নি, তো সারা রাত জেগেছিলাম ফ্রি হতে হতে, আলোচনা অনেক কিছু। তো 2টো বেজে গেছিলো, তারপরে আবার 2টা 3টা 4টা 2 ঘন্টা যে কী করে হয়ে গেল। বাবা বাথরুম যাচ্ছে বারবার, ও নিয়ে যাচ্ছে, তো ও যাচ্ছে তো আমিও জেগেই আছি। বাচ্চারাও অনেক লেট করে ঘুমিয়েছিল, কিন্তু আমাদের আর ঘুম হয়নি সারা রাত জেগে। তো তারপর সকালবেলার দিকে একটু চোখটা লেগেছে, মা ডাকছে চা করার জন্য, মা ডাকছে ভাত বসানোর জন্য। তো আমি বলছি ভাত পরে বসাই, দেখি প্রিয়াকে জিজ্ঞেস করি, চাটা করি। তো আয়ুষকে আর বাবাকে লাল চা করে দিয়েছি বিস্কিট দিয়ে, আর আমরা দুধ চা করে আমরা খেলাম বিস্কিট দিয়ে। তো চাটা খেয়ে যে কাজকর্মগুলো করছি এখন, মোচা করে স্নান করে, কিছু কাপড় আছে ধুয়ে স্নান করে ভাতটা বসাবো।
চল তোমাদের সামনে পরে আসছি। দেখো পরশু মাথায় তেল দিয়েছিলাম মাথা যন্ত্রণার জন্য, মাথাটা ধোয়ার চান্স পাইনি কালকে, কোনো রকম ঝটপট করে স্নান করেছিলাম, টাইম হাতে ছিল না, তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে মা বলছিল, যে জন্য তাড়াহুড়ো করে চান করেছি। মাথাটা দেখো বেশি অসুস্থ অসুস্থ লাগছে, অবস্থা খুব খারাপ। যাক দেখি ভগবানের কৃপায় সব যেন ঠিকঠাক হয়। খুব শীঘ্রই তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো, এটাই আর কি কামনা করবো। না না এখন ডেক্সিতে আছে ওদের। তো এই যে ও ডাটা নিয়ে আসলো আর পাট শাক নিয়ে আসলো। অল্প কটা আছে বুঝছো। খার পাও কি না, পড়া লাগছে। মাছটা কি দিয়ে ঝোল বললা? হ্যাঁ ডাটা দিয়ে আলু, হ্যাঁ মাছ। তো ওদিকটায় দেখলে বাচ্চারা আবার খেতে চাইলো বেদানা, তো বেদানা ছুলে দিলাম, বাবাকেও একটু দিলাম। তো তারপরে এই যে ঘর দোরগুলো সব ঝাড়ু দিয়ে কমপ্লিট সব করে এখানটায় ভাত বসিয়ে দিচ্ছি। তো প্রিয়াকে বলছি কতটুকু চাল নেব না নেব সেটা সম্পর্কে শুনে নিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর প্রিয়া আবার আমাকে ডাটাগুলো কেটে দিচ্ছে, মাছ দিয়ে ঝোল দেবে আজকে। ও বললো আজকে মাছ মাংস কিছু না, সিম্পল কিছু রান্না করো, মন মেজাজ খুব একটা ভালো না। কালকে ফিজিওথেরাপির ডক্টর বলেছিল যে এটা দিয়ে তো কিছু হচ্ছে না, তোমরা এক কাজ করো, কোচবিহারে একটা ভালো ডক্টর উনি সাজেস্ট করলেন। তো সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল রাত্রেবেলা কি হবে, কবে যাবে না যাবে। তো নাম্বারটা উনি দিয়ে গেছিলেন আমাদেরকে, ডক্টরের নাম্বার, চেম্বার নাম, কোথায় বসেন কখন বসেন, এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে গেছিলেন। তো আমি সেগুলো আবার লিখে রেখেছি, ও আসলে ওকে জানাবো বলে। তো জানিয়েছি, এই তো 2-1-এর মধ্যে হয়তো কোচবিহারে গিয়ে ডক্টরকে দেখানো হবে, বাবাকে দেখানো হয়েছে আর কি। আমার ব্লগটা একটু পিছিয়ে যাচ্ছে, আসলে এতটা ব্যস্ততার মধ্যে রয়েছি যে একটু শ্বাস নেওয়ার আমি চান্স পাচ্ছি না। আজকে ছেলেকে এই যে অ্যাবাকাসে দিতে এসে আমি এখানটায় একটু এডিট করছি আর কি, ছেলে যতক্ষণ অ্যাবাকাস করবে ততক্ষণ। আর বাড়িতে সব রান্নাবান্না করে সমস্ত কিছু করে গুছিয়ে ঊর্ধ্বশ্বাসে মানে সব কিছু কমপ্লিট করে খাওয়ারও চান্স নেই, ওভাবেই ছেলেকে কটা কোনো রকমে খাইয়ে আমি চলে এসেছি। তো আর আসার পর আজকে এই যে আজকে আবার মানে যেহেতু এখানে আসবো খুব চাপে ছিলাম, কাপড়গুলো কলপারে রেখেছিলাম ধোয়ার জন্য, আজকে আবার প্রিয়া ধুয়ে দিয়েছে কাপড়গুলো। ওরও একটু তাড়া আছে, আজকে আবার ও যাবে জামাই ষষ্ঠী খেতে, বাবার বাড়ি যাবে, ওর কাকিমা খাওয়াবে। তো তবুও কিন্তু কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছে। তো এই কয়েকদিন ধরে তো আমিই ধুচ্ছি। তো মানে আমারও একটু সময় হয়ে গেল আর কি, আসার 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করে আসার, না হলে হয়তো কাপড়গুলো ধুতে গেলে ধুয়ে তারপরে স্নান করা, বাসন ধোয়া, এই সমস্ত করতে করতে হয়তো আরও বেশি লেট হয়ে যেত। আমি একদম পাক্কা টাইমলি চলে এসেছি, একদম পাক্কা টাইমলি পৌঁছতে পেরেছি ক্লাসে, এইটুকুই, আর বেশি মানে হাতে সময় ছিল না। এদিকটায় ভাই বাবাকে স্নানে ঢুকিয়ে দিয়েছিল, স্নান হয়ে গেছিলো। এবারে সোনুর পাপা বের করে গাটা মুছে দিয়ে তেল ক্রিম লাগিয়ে দিচ্ছে, বডি লোশন মেখে দিয়ে মাথা টাথা মুছে তেল টেল দিয়ে জামা কাপড় পরিয়ে যে শুইয়ে দিচ্ছে বেডে। আর এদিকে আমি রান্না করছি, শাক সবজিগুলো কিন্তু সবাই মিলে কেটে নিলাম, সোনুর পাপা অনেকটা হেল্প করলো সবজি কাটতে। আর তারপরে কিন্তু একে একে আমরাও সবাই বসে পড়লাম সবজি কাটতে, একদম 4টা মাথা সবজি কাটছি একসঙ্গে, কি সুন্দর লাগছে না, ফুল ফ্যামিলি দেখতে ভালো লাগছে। আর তারপরে কিন্তু আমি এদিকটা এই যে সবজিগুলো ধুয়ে ধুয়ে এখন এক এক করে রান্না করছি। আর পাটা না আমার প্রচণ্ড ব্যথা করছে, এপাশ ওপাশ করতে করতে মানে কত যে হাঁটাহাঁটি হয়ে যায় কে জানে, তার জন্য পাগুলো আমার ব্যথা করে। মানে এখানেও ঘরে থাকাকালীনও আমার হাত পায়ের জয়েন্টে জয়েন্টে, মানে ঘরের ভিতরে তো প্রচুর হাঁটাহাঁটি করা হয়, ওগুলোকে একসঙ্গে যদি কাউন্ট করা হয় তাহলে মনে হয় কয়েক কিলোমিটার হাঁটা আমাদের রোজগার হয়ে যাবে। তো এই ঘরের ভিতরে যত ছোটাছুটি করতে হয় আর কি। মানে তো এখানে যখন থাকি আমি কোচবিহারে, তখনও কিন্তু আমার সেম এইভাবে চলাফেরা, দৌড়াদৌড়ি, উপর নিচ ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি এসব করতে করতে না আমার পা এমন ব্যথা হয়েছে, তখন একটা পা ধরো দাঁড়িয়ে বেসিনে হয়তো বাসন ধুচ্ছি,
তো তখন একটা পা তুলে একটা রেস্ট দিই কিছুক্ষণ, আবার একটা পা দিয়ে দাঁড়িয়ে থেকে আর একটা পাকে একটু উপরে তুলে রেস্ট দিই, ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি। মানে এত সমস্যা আমার পায়ের, আবার কোমরের তো আছেই, ওটা মানে জানোই তোমরা। আবার হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে ও হাতগুলোও সবসময় পটাশ পটাশ করে ফোটাই কিছুক্ষণ পর পর, না হলে মটমট মটমট করতে থাকে। যখন একটু ফোটাই ভালো লাগে, কিছুক্ষণ পর আবার মটমট করে। তো এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেল আমার কমপ্লিট, ওকে খেতে দিয়ে দিচ্ছি। সবাইকে ডাকছি, কেউ আসছে না, একমাত্র ও আসলো আগে, তাই ওকে দিয়ে দিলাম। আর সবাইকে কিন্তু ডেকে যাচ্ছে, ওরাও আসবে, এখনই আসবে। এদিকে শোনো, পাপা তো বসে পড়েছে খেতে, ওদিকে বাবাকেও ভাত দেবো, উঠে বসতে হবে। তো তার জন্য উনি উঠে বসার চেষ্টা করছিলেন, তোমরা দেখেইছো কদিন আগে বাবা কিন্তু একাই উঠে বসতো, আমি চা দিতাম। মানে এর আগের একদিন কি দুদিন আগের ব্লগেও তোমরা দেখেছো যে আমি চা দিয়ে আসলাম, বাবা উঠে বসলো। কিন্তু আজকে ওঠার চেষ্টা করছে, পারছিল না। পরে আমি চেষ্টা করলাম তোলার, আমিও পারলাম না। তো আমার আসলে মহিলা মানুষের শক্তি কী এত হয় বলো তো, হয় না। তো আমি পারছিলাম না, তো বাবা বলছে তুমি পারবে না, থাক বিশ্বকে ডাকো। তাই ওকে ডাকলাম, কিচ্ছু করার নেই। তাই ও আবার দেখো খেতে শুরু করেছিল, তাও উঠে গিয়ে বাবাকে তখন বসালো ঠিক করে। তো তারপর ওদিকে বাবাকেও ভাতটা দিয়ে দিলাম, আর এদিকে ভাইকেও দিয়ে দিচ্ছি। আর তারপরে বাচ্চা দুটোকেও বলছি বসো বসো, কিন্তু ওরা আনন্দে মত্ত, খেলায় মত্ত। তো তারপরে ওই যে ডাকতে ডাকতে কিন্তু ওর পাপা যখন ডাকলো, তখন আবার চলে আসবে সুরসুর করে, এসে বসবে দুজনেই। ওদের দুজনকেই দিয়ে দিই, তারপরে ওদিকে মাকেও দিয়ে দেবো, তারপর প্রিয়া আমরা খাবো, প্রিয়া আর আমি। দেখো বাবার খাওয়া হয়েই গেল, খাই তো ওইটুকুই। তো ওদিকে খাওয়া হয়ে গেল, তো জল একটা গামলা করে নিয়ে গেলাম হাতটা ধুইয়ে দেওয়ার জন্য। হাত ধুইয়ে দিয়ে বাবার থালা বাসন সব নিয়ে আসলাম, আর জল দিয়ে দিলাম খাওয়ার জন্য। জল তো ছিল, আরও বাকি বোতলটাও আর কি ভর্তি করে দিলাম, কখনো কোন পিপাসা পাবে খেতে পারবে আর কি। আর তারপর চলে আসলাম এদিকে মাকে ইনসুলিন দিতে, কারণ এখনও দু ভাই খাচ্ছে, তো আমাকেই দিতে বললো। তো আমি চলে আসলাম, কিন্তু মা বলছে তুমি কি পারবা? তো আমি বলছি আমি তো করিনি, কিন্তু শিখতে হবে, পারতে হবে, তাই না? এরকম বলছিলাম। তো মা বলছে না, আমার ভয় লাগে, এরকম হঠাৎ করে দিলে আবার ব্যথা ট্যাথা লাগবে, ওরাই দিক, একটু অপেক্ষা করি। তো মা আসলে ঘুমিয়ে পড়েছিল, তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। তো এরপরে এই যে মার ইনসুলিন দিতে হবে, দিয়ে তারপরে 15 মিনিট পর তারপর মা খাবে। তো এখানটায় পরে অপেক্ষা করলো একটু, তারপরে যে সোনু পাপার খাওয়া হয়ে গেলে উঠে এসে ইনসুলিনটা দিয়ে দিচ্ছে। একটা করে দুপুরে, একটা করে রাতে খাওয়া, একটা করে দুপুরে, এটা তো কিছু না। হ্যাঁ এটা এটা দিনে একবার খাবার পর, এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে ওষুধ খাওয়াতে হবে বাবাকে, তাই চলে আসলাম। বাবা এখানে বলছিল দেখে দেখে ওষুধগুলো দিতে, তো দেখে দেখে দিচ্ছি, ওষুধটা খাইয়ে দিচ্ছি, যে জল দিয়ে দিলাম। ওষুধ খাওয়া হয়ে গেলে এবার বাবা একটু রেস্ট করুক। ছোট বাবু থাকলে বুঝতেই পারছো, বাবুর পিছনেই সারাটা দিন কেটে যায়। তো ওই আর কি প্রিয়া সামলাচ্ছে, ও কান্না করছিল, ঘুম পাড়িয়ে দিল। এবারে আমি ভাতটা বেরিয়ে নিচ্ছি, সবাই মিলে এখন আমরা খাবো আর কি, প্রিয়া, আমি আর মা। মারও 15 মিনিট হয়ে গেল, এবারে মাকে দিয়ে দিচ্ছি, মাও খেতে পারবে এখন। তো যেহেতু মা আলু খায় না, যে জন্য এখানটায় কিন্তু ডাটা দিয়েই শুধু ঝোল করেছি মাছটা। আর ও তো বললো মাছ মাংস কিছু আজকে হবে না, কিন্তু তারপরে দেখো মাছ নিয়ে এসছে। ডাটা দিয়ে মাছের ঝোল, আলু ভাজা, ডাটা শাকের ভাজা, ওই যে ডাটার যে ডগাটা করেছিল কচিটা করে নিয়ে ভাজা করেছি, আর করেছি পাট শাক। পাট শাকটা একটু তেতো হলেও আমার না বেশ ভালো লাগে পাট শাকের তেতো খেতে, ভালো লাগছিল পাট শাকটা অনেকদিন পর খেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, মাকে সন্ধ্যাবেলা দিয়ে দিচ্ছি যে বিস্কিট আর জল। তো সারাদিন তো ঘরেই কেটে গেছে, তারপর কালকে যেহেতু সারারাত ঘুমোতে পারিনি, একটুখানি শুয়ে কোমরটাতে শোনো হাঁটছিল, ওদিকে আমি ঘুমিয়ে পড়েছি। আর কোমরটাতে হাঁটলেই না আমার কোথা থেকে যে ঘুমটা আসছে আমি নিজেও জানি না, ঘুমিয়ে পড়ি। মেঝের মধ্যেই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর তো এই যে প্রিয়া এখানটায় এই বিছানাটা করে দেয়, তো এখানটায় এসে ঘুমিয়েছিলাম একটু, কিছুক্ষণ ঘুমিয়ে আবার গরম লাগছে,
ঘরের ভিতরেই সারাদিন কাটলো, তাই একটু গেছিলাম ছাদে। তো ছাদ থেকে এসে শুনি যে প্রিয়া আমাকে খুঁজছিল। মানে দেখো ওই মুহূর্তেই এমন সময় হয় যে ওই মুহূর্তের মধ্যেই এবার দরকার পড়ে যায়, কখনো কোনো এমন পরিস্থিতি এসে যায়। তো বাবাকে নাকি বাথরুমে নিয়ে গেছিলো। তো যাই হোক, পরে এসে আমি একটু বাবুকে সামলালাম, আর প্রিয়া হচ্ছে গোলা রুটি ভেজে বাবাকে দিল। বাবাকে ওষুধটা খাইয়ে দিলাম, বাবার থালাটা এনে রাখলাম। বাবার ঘাটটা নাকি একটু কীরকম নাকি করছে, একটু টিপে দিলাম, ম্যাসাজ করে দিলাম। বাবাকে ওষুধ টষুধ খাইয়ে এসে যে মাকে টিফিনটা দিলাম। তো এখন বাচ্চারা যাবে একটু মেলাতে ঘুরতে কাকাইয়ের সঙ্গে। আর শোনো পাপা এখনও আসেনি, ও আসবে, বাড়িতে কাজ চলছিল তো তো সেদিকে সামলাচ্ছিল, বিকেলবেলার দিকে যেহেতু গেছে, তো যে জন্য একটু আসতে ওর লেট হচ্ছে। এখন বেজে গেছে 9টা। দেখা যাক রাত্রের কী ব্যবস্থা করি। ভাত আছে কটা, সবজি আছে একটু। আর ওরা কী খায়, ছেলেরা রুটি খায় নাকি শোনো বাবা, ওরা কী খায় এখন দেখি, সেটা করতে হবে যেটা খায়। দেখলেই লাস্টে ঘুম পাচ্ছিল, হাই তুলছিলাম, এরকমই অবস্থা। মানে সারাক্ষণই যেন ঝিমোচ্ছি দিনের বেলাতেও, কিন্তু ঝিমোলে তো হবে না, কাজ তো করতে হবে, তাই না? কাজও করছি, কিন্তু মাঝে মাঝে হাই উঠছে, কারণ ঘুম ঠিকঠাক হচ্ছে না। সোনুর পাপারও একদম ঘুম হচ্ছে না, জন্য এই দেখো ও এসেছে। আর বাবুকে তখন ও একটু নিতে হতো আর কি, প্রিয়া গোলা রুটি কী যেন বানাচ্ছিল, তো যে কারণে ও একটু দেখছে। ও রুটি করছিলাম আমরা দুজনে মিলেই, তো বাবুকে একটু নিলে আমরা দুজনে মিলেই করতে পারি, তো ওই জন্য ও নিল একটু। আর তারপরে দেখো ও এতটা ক্লান্ত, বাড়িতে গিয়েও কাজ করেছে, ঘুম হয়নি রাত্রে, ও এতটা ক্লান্ত যে ঘুমিয়ে পড়েছে। কোলে নিয়েছি ঠিকই, সবার মধ্যে নিয়ে ওভাবে শুয়ে ও ঘুমিয়েছে, আর এদিকে বাবুও ঘুমিয়ে পড়েছে। দুজনে মিলে কি শান্তির যে ঘুম দিয়েছে, আর এত সুন্দর একটা মুহূর্ত, কি বলবো, দারুণ একটা স্মৃতিতে রেখে দেওয়ার মতো একটা মুহূর্ত। তো আমি বলছিলাম দেখ কি সুন্দর, ওর প্রিয় বলছিল আর কি। তো প্রিয় বললো তাহলে এক কাজ কর, এটা ভিডিও করে রেখে দে। তো বেশ ভালোই হয়েছে, এটা একদম খুব সুন্দর একটা ফ্রেমে স্মৃতিটা কিন্তু বন্দি হয়ে থাকলো। অন্য সময় যেমন বাবুকে একটু নড়ালেই কিন্তু জেগে যায়, উঠে যায়, আর এখন ও নড়ছে তবু ঘুমাচ্ছে, আবার বাবুও নড়াচড়া করছে, চোখ খুলছে, আবারও ঘুমাচ্ছে। মানে কি সুন্দর যে ঘুম দিয়েছে দুজনে। আর এই যে ও এনে বাজারটা ওখানে রেখেছে, বাজারটা ওখানে রেখেই ওখানে এই যে নিয়ে ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো বাজারটা গুছিয়ে রাখি, ডাটা নিয়ে এসছে, আর দেখি কী কী নিয়ে এসছে। এখানটায় প্রিয়া আজকে বানাচ্ছে হচ্ছে তড়কা, ডাল তড়কা, আর হবে রুটি। তো রুটিটা দুজনে মিলেই বানিয়ে নেব, কেউ বেলবো কেউ ভাজবো, তরকাটা প্রিয়েই কিন্তু বানাচ্ছে। রেসিপিটা আমিও একটু শিখে নিচ্ছি কীভাবে বানাতে হয়। তো মানে খেয়েছি এটা হোটেলে, কিন্তু নিজে কখনো বানাইনি, তাই আর কি দেখে নিলাম কীভাবে ও বানাচ্ছে। ভালোই হয়েছিল খেতে, রুটির সঙ্গে ভালোই লাগছিল। আর এখানটায় এই যে সবজিটা এখন ঢেলে রেখে দিই, কারণ এই ব্যাগের ভিতরে থাকলে শাকটা খারাপ হয়ে যেতে পারে। তো দেখো এখানটায় পুঁই শাক নিয়ে এসছে কি সুন্দর, আর নিয়ে এসছে এখানে নিম পাতা। আমি ভেবেছিলাম যে নিম পাতা ভাজা খাবো, কিন্তু খাওয়াই আর হলো না। তো যাক, বাড়িতে আমাদের উঠোনে আছে, আবার এখানে এসছি যখন এখন খাবো। আর আসার সময় নিম পাতা নিয়ে আসারও চেষ্টা করব, কারণ নিম পাতা, তারপরে ওই বীজ ঢেকি যেটা হয়, ফার্ন যেটাকে বলা হয়, ওগুলো দিয়ে না গরম জল করে স্নান করলে শরীরে ব্যথা ট্যাথাগুলো অনেকটা কিন্তু কমে যায়, অনেকটা আরাম লাগে আর কি। তো আমার মানে যে কয়েকদিন বাড়িতে ছিলাম আগে করতাম হবে, খুব আরাম লাগতো, তারপরে আবার বন্ধ করে দিয়ে কয়েকদিনের মধ্যে আবার ব্যথা শুরু হয়ে যেত। যার যার শরীরে হাঁটুর এই গোড়ায় গোড়ায় গাঁটে গাঁটে ব্যথা আছে তাদের জন্য খুবই উপকারী। বাড়িতে কিছু পেঁয়াজ ছিল, আদা ছিল, এই সমস্ত কিছু ও নিয়ে এসছে যাতে খারাপ না হয়ে যায় ভেবে। আমাদের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসছে ওগুলো তো সেদিনকে নিয়ে এসছে কালকে, আর পরে বাজার থেকেও নিয়ে এসছে। আর এখানটায় এই যে মার যেটুকু ছিল ওগুলোও নিয়ে এসছে, যদি খারাপ হয়ে যায়, আমরা তো সবাই এখানটায়, তাই। তো এই যে ওদিকে বেলে দিচ্ছে, আর আমি এখন রুটি ভাজছি, তরকাটা হয়ে গেল। মেলাবাড়ি থেকে ভাই এদিকে বাচ্চা দুটোকে নিয়ে চলে এসছে, আর এখানটায় মার আর ওর রুটি সাজানো। মা 15 মিনিট অপেক্ষা করছে, আর সোনু পাপা ঘুমেই মগ্ন, ওকে ডেকেই যাচ্ছি। আমরা একটা করে রুটি আর একটু করে ভাতও খাচ্ছি। দুপুরবেলাকারই ভাত আর সবজি ছিল। তো এই যে দুজন আছি ঘরে, সবাই হেল্প করলে, সবাই হাতে পাতে হেল্প করলে না হয়ে যায় আর কি, দুবেলাই রান্না করা যায়। কিন্তু একা হাতে সামলানো, আবার বর যদি হেল্প করতে না পারে, অন্য কাজে ব্যস্ত থাকে, তাহলে তো সত্যিই কষ্টকর সেটা হয়ে দাঁড়ায়। যেটা এখন আমার গ্রামে আসার পর হচ্ছে বন্ধুরা, কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারছো, জল কাদা দিয়ে ঘর বাড়ি একদম নোংরা হয়ে থাকে, বারবার মোছা গোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর বাসন কুসন ধোয়া, কাপড় চোপড় এত দূর গিয়ে করা। ধরো প্রিয়াদের বাড়িতে গিয়ে আমাকে করতে হচ্ছে, মোটর খারাপ হয়ে যাচ্ছে, জল নেই,
ঘরটা যেহেতু আমাদের উঠোনেই করা হয়েছে, তো ঘুরে ঘুরে কাদা ডিঙিয়ে ডিঙিয়ে ওইদিকে যাওয়া, এত দূর জলের বালতি বালতি ভরে ভরে নিয়ে আসা, বাসনপত্র কাপড়ের গামলা নিয়ে যাওয়া, এই যে ভারী ভারী জিনিসগুলো নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে আমাকে সারাটার দিন। রান্না বান্না করে টাইম টু টাইম খাওয়ানো, চা করা, এই যে বারবার কেউ না কেউ দেখতে আসছে, এদেরকে চা করে দেওয়া, কত যে কষ্টকর সত্যি, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে। তো একা হাতে সামলানো সত্যি অনেক কষ্টকর। তখন আর ওই বারবার রান্না করা না সম্ভব হয়ে দাঁড়ায় না, যেহেতু বাবা রাত্রে ভাত খায় না, শুধু সোনু পাপাও সেরকম একটা রাত্রে খায় না, শুধু আমার একার জন্য রাত্রে আবার গরম কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না বর্তমানে। তো আমি ওই বাবাকে গরম দুধ করে দিচ্ছি, দুধের সঙ্গে মুড়ি ছাতু এই সমস্ত কিছু দিচ্ছি, বা রুটি খেলে কোনো দিন রুটিও করে দিচ্ছি। কিন্তু নিজের জন্য আবার ভাত গরম, আবার গরম ভাত করব সেটা আর প্রয়োজন মনে করছি না আমি একার জন্য। কারণ সারাদিন এত ধকল যায় যে একটু কোমরটাকে সোজা করব, একটু বসবো, সেই ফুরসত আমার হয় না। নাকে মুখে আমাকে ঊর্ধ্বশ্বাসে গ্রগ্রাসে খেতে হয়। এদিকে মিস্ত্রি দাদারা আছে, ওদেরকে জল দিতে হয়, চা দিতে হয়, মানে সবারটা সামলাচ্ছি, পুরো সংসারটা আগে সামলাচ্ছি। আমার স্নান, ব্রাশ করা, ওয়াশরুমে যাওয়া, মাঝে মধ্যে না আমার এগুলোও মনে হচ্ছে যে টাইম পাস হয়ে যাবে, এগুলো পরে এরকম মনে হচ্ছে। দেখো আমি এটা দিয়ে রোবট বানাবো, এটা ব্ল্যাক কালার আর ইয়েলো কালার দিয়ে। বলো তো এটা আমি কিভাবে বানাবো? তো মাসি পিসিরা দাদারা এখানে, আমার মা এখানে কাজ করতেছে, তাহলে আমার মা এখানে এত স্পিড কেন করছে বলবো? কেন দেখতে বোরিং লাগে, তার জন্য স্পিডটা বাড়াই দিল। তোমরা এনজয় করতে থাকো এই ভিডিওটা মাসি পিসিরা দাদারা, আর তোমরা আমাদের ভিডিওতে ছাড়বে না। আমি কখনো কখনো আমিও ভয়েস দিতে আসবো, তার জন্যে তোমরা চিন্তিত হবে না কি আমি ভয়েস দিতে আসলাম না কেন। এত সুন্দর ভয়েস দিচ্ছে সোনুর পাপা, আর আমি তো হাসছিলাম। এই ভয়েসটাও কালকে দিয়েছে, আমি তো এখন অ্যাবাকাসে দিতে এসেছি, কিন্তু কালকে যখন দিচ্ছিল তখন দুজনে আমরা খুব হাসছিলাম, এত কিউট লাগছিল ওর কথাগুলো শুনতে। আর তোমরাও কিন্তু অনেকেই খুব পছন্দ করো সোনুবাবুর কথা শুনতে। তোমরা অনেকেই বলছিলে সোনুর মুখে সেই মাসিরা পিসিরা কথাটা মিস করছি খুব। তাই ও কিন্তু এখন আমি সেদিনকে বলছিলাম, পাপা তুমি অনেকদিন ডাকো না, ওরা মিস করছে। বলে ঠিক আছে আমি আরও বলবো। তো এই যে তোমাদের কিন্তু আবারও ডাকা শুরু করে দিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে তোমাদের সঙ্গে। তো নিজে থেকে বলছে মাম্মা আমি ভয়েস দেবো, মানে নিজেই বলছিল নিজের থেকে। আমি কখনও ওকে এগুলোতে ইনভলভ করি না, ও নিজে থেকে যেটা ইচ্ছা করে ওই আর কি। আবার বাধাও দিই না কোনো কিছু ইচ্ছে করে করতে চাইলে। আমার মামা এখানে ওয়েট করতেছে পাপা দাদাকে শুয়ে যে আসতে, তাইলে আমাদের ভিডিও শুধু এই অবধিই। যদি নতুন থাকো তার সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আরেকটা ভিডিওতে দেখা হয়, আমি আমার পাপার পিঠে হাঁটতেছিলাম, মামা বলতেছিল কি অনেক কাজ করছে। হ্যাঁ, সারাটা দিন অনেক ছোটাছুটির পর বড্ড ক্লান্ত এখন আমি। আর এই তো এখন ঝিমোচ্ছি আর অপেক্ষা করছি, সোনু পাপা বারবার উঠছে আর বাবাকে নিয়ে যাচ্ছে ওয়াশরুমে। আমারও ঘুম হচ্ছে না, ঠিক একই রুটিন প্রত্যেক দিনই চলে যাচ্ছে। এদিকে ব্যথায় কোমরটা তো ফেটে যাচ্ছে, চলো কি আর করা যাবে, এখন ঘুমানোর চেষ্টা করবো ভোরবেলা একটু। কারণ এখন যদি 1-2 ঘন্টা ঘুমোতে না পারি তাহলে কালকে সারাটা দিন কাজ করতে খুব কষ্ট হবে। শুধু একটা কথাই তোমাদের কাছে বলবো আমি, তোমরা সবাই প্রে করো বাবার জন্য, বাবা যেন সুস্থ হয়ে ওঠে। আর তোমরাও সবাই নিজেদের খুব খেয়াল রাখবে, পরিবারের খুব খেয়াল রাখবে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে, কেমন? বাই।